দর্শক, আপনি কি আপনার বাচ্চার খাদ্য তালিকায় বাদাম গুঁড়ো যোগ করতে চাচ্ছেন? 6 মাসের পর থেকে বাচ্চাকে বাদাম গুঁড়ো খাওয়াতে পারেন। তবে বাচ্চাকে যখন প্রথম সলিড ফুড শুরু করবেন তখন চেষ্টা করবেন 15 দিন যে কোনো ধরনের ফলের পিউরি বা সবজির পিউরি খাওয়াতে। এরপর ওটস, সাবু, ডালিয়া, রাগি, এক কথায় বলা যায় যে কোনো ডেজার্ট আইটেমের সাথে বাদাম গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন, কিন্তু খুবই অল্প পরিমাণে। কারণ যে কোনো খাবার বাচ্চাকে প্রথম অল্প অল্প করে দেখতে হবে বাচ্চার অ্যালার্জি, পেট ব্যথা বা ডায়রিয়া এরকম কোনো অন্যান্য সমস্যাগুলো হচ্ছে কি না। বাচ্চাদের জন্য যখন প্রথম বাদাম গুঁড়ো তৈরি করবেন তখন কিন্তু চীনা বাদামটা বাদ দিয়েই বাদাম গুঁড়ো তৈরি করবেন। চীনা বাদামটা দেবেন না, কারণ চীনা বাদামে প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে। তাই প্রথমবার শুধু কাঠবাদাম ও কাজু বাদামের গুঁড়ো করে সেই গুঁড়োটাই বাচ্চাকে দেবেন এবং খুব অল্প পরিমাণে তৈরি করবেন, যেমন 10 থেকে 15 দিন খেলেই বাচ্চা সেটা শেষ করতে পারে। এভাবে আস্তে আস্তে বাদাম গুঁড়োটা হজম করতে পারলে তখন তাকে আবার বাদাম গুঁড়োর সঙ্গে কাঠবাদাম, কাজু বাদামের সঙ্গে চীনা বাদাম, পেস্তা বাদাম, আখরোট বা আরও অন্যান্য যে বাদামগুলো রয়েছে সব বাদামগুলোই কিন্তু তার খাদ্য তালিকায় অ্যাড করতে পারো। তো এবার দেখো, আমি কাঠবাদাম যতটা নিয়েছি সম পরিমাণে কাজু বাদামও নিয়েছি। এবার আমি কাঠবাদাম ও কাজু বাদামটা ভালো করে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। একটা একটা করে বাদাম পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কারো বাড়িতে যদি রোদের ব্যবস্থা থাকে তো তাহলে এগুলো সব বাদামগুলো পানিতে ভালো করে ধুয়ে রোদে দিয়ে একটু শুকিয়েও নিতে পারেন। আমি কিন্তু এগুলো ভালো করে একটা একটা করে বাদামের যে কোনাগুলো আছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। হালকা আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট অনবরত নেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বাদামটা মুসমুসে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। বাদামে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক। তো বুঝতেই পারছেন বাদামে অনেকটাই উপকারিতা রয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, যখন 6 মাসের পর থেকে বাচ্চাকে শুধু কাঠবাদাম এবং কাজু বাদামটাই গুঁড়ো করে খাওয়াবেন, চীনা বাদামটা অ্যাড করবেন না। আস্তে আস্তে যখন কাঠবাদাম, কাজু বাদাম খাওয়া অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু তার খাবারে অন্যান্য বাদামগুলো অ্যাড করতে পারেন। তো এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য একটা স্টিলের পাত্রে দিয়ে দিয়েছি। এখন আমার এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। অনেকেই বলে যে বাদাম গুঁড়ো করলে বাদাম থেকে তেল ছেড়ে দেয়, বাদামটা অনেকটা দলা পাকিয়ে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো হাত দিয়ে ভেঙে নেবেন, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। আর মিক্সচারে যতক্ষণ বেশি রাখবেন তত কিন্তু এটা তেল ছাড়বে। আর হাত দিয়ে এরকম করে ভেঙে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গুঁড়ো হয়ে যাবে। তো এই টিপসটা যারা ফলো করবেন তাদের কিন্তু বাদামটা তেল ছাড়বে না আর দলাও পাকিয়ে যাবে না। অল্প একটু সময়ের জন্য মিক্সচারে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গুঁড়ো হয়ে যাবে। তো দেখো, আমার বাদাম গুঁড়োটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম দলা পাকিয়ে যায়নি বা কোনো তেল ছাড়েনি। আমি যতবারই বাদাম গুঁড়ো করেছি এই রকমভাবেই করে নিতাম। হাত দিয়ে একটুখানি ভেঙে নিলে খুব তাড়াতাড়ি বাদামটা গুঁড়ো হয়। তো এই টিপসটা ফলো করলে অবশ্যই আপনাদেরও তেল ছাড়বে না। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এই বাদামটা গুঁড়ো আমি 10 থেকে 15 দিন রাখবো। এরপর এই বাদাম গুঁড়োটা শেষ করে আবার নতুন করে সেটা গুঁড়ো করে সংরক্ষণ করব। তোমরা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারো, তবে 10-15 দিনের জায়গায় 20 থেকে 25 দিন খাওয়াবে, এর বেশি কিন্তু খাওয়াবে না। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমি এটা 10-15 দিন সংরক্ষণ করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে নেক্সট ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করবেন।
আজকের মতো এই পর্যন্ত থাকলো।